আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচটা দেখার পর আমি সিরিয়াসলি জানি না যে ম্যাচটা নিয়ে আমি কি বলবো। আমার কথা এইটা মনে হচ্ছে যে আদেও ইস্ট বেঙ্গল টিম বা কোচ অস্কার ব্রুজন চ্যাম্পিয়নশিপ নিয়ে বিন্দুমাত্র কনসার্ন, আদেও কি চ্যাম্পিয়ন হতে চায়? না, যদি চ্যাম্পিয়ন হতে চায় তাহলে প্রত্যেকটা ম্যাচে কিন্তু বারবার একই ব্লান্ডার কিন্তু করতে পারে না কোনো কোচই। আগের ম্যাচে যে জিনিসগুলো ভুলভাল হয়েছিল সেই ভুলভাল জিনিসই কিন্তু রিপিট নেক্সট ম্যাচে কিন্তু হবার কথা নয়। কিন্তু আজকে দেখলাম কোচ অস্কার ব্রুজন কিন্তু ঠিক সেম জিনিসটাই করলো যেই ভুলটা আগের ম্যাচে উনি করেছেন। তো কি কি জিনিস আমি তো পরপর বলবো, আমি খাতায় নোট ডাউন করে রেখেছি, পরপর জিনিসগুলোকে নিয়ে বলবো। প্রথম যে মিস্টেকটা সেটা হচ্ছে কোথাও লালচুন লুঙ্গার সিলেকশন। কেন জানি না কোচ বারবার লালচুন লুঙ্গাকে রাইট ব্যাক লেফট ব্যাক এরকম পজিশনে খেলিয়ে যাচ্ছে, কেন তার টিপিক্যাল পজিশনে খেলাচ্ছে না, কেন বারবার জিকসন সিংকে সেন্টার ব্যাক পজিশনে খেলানো হচ্ছে, যে জিকসন সিং আজকে খুব বড় একটা ফাম্বেল করতে করতে কিন্তু বেঁচেছে। জয়গুপ্তা কোথায়? বিশেষ করে আমরা যখন দেখলাম যে সেকেন্ড হাফের একদম শেষের দিকে যখন জয়গুপ্তা নামলো তখন কিন্তু মোটামুটি ইস্ট বেঙ্গলের অ্যাটাক উইং বরাবর কিন্তু প্রচন্ড পরিমাণে উঠতে লাগলো। তাহলে জয়গুপ্তা শুরু থেকে কেন ছিল না? মহেশকে দেখে তো মোটামুটি অনেকেই বুঝতে পেরেছে যে মহেশ কিন্তু ফুললি ফিট নয়। আমি কিন্তু আমার প্রি ম্যাচ স্টকের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কোথাও মহেশ নাওরাম সিং কিন্তু জোর হলে 20 থেকে 25 মিনিট দেওয়ার মতন পজিশনে কিন্তু এখন রয়েছে, ফুল 90 মিনিট দেওয়ার মতন পজিশনে কিন্তু মহেশ নেই। তাহলে কেন মহেশকে সেই এতক্ষণ ধরে টানা গেল? কারণ মহেশের পা থেকে সেরকম ডেলিভারি তো আমরা দেখতে পাইনি। সবকিছু নিয়ে কথা বলবো, কোথায় কি ভুল হলো, কোন জায়গায় ইস্ট বেঙ্গল আরো বেশি বেটার করতে পারতো, সেই জায়গায় যদি বেটার করতো আজকে কিন্তু মোটামুটি এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারতো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত পোস্ট ম্যাচ স্টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম ম্যাচ রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল বলা ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ইউজফুল মনে হয় তাহলে প্লিজ একটু ভিডিওটা লাইক করে দিও। তাহলে চলো শুরু করি। প্রথমে যে জিনিসটা বলবো যে মহেশ নাওরাম সিং প্রথম প্লেইং ইলেভেনে যখন দেখলাম মহেশ অ্যাটাকিং মিডিও জোনে কিন্তু খেলছে, তখন কোথাও ভাবলাম যে না ঠিক আছে, মহেশ হয়তো ফুললি ফিট, কোচ মনে করেছে তার জন্য কিন্তু মহেশকে শুরু করানো হয়েছে। আরেকটা জায়গায় কোথাও আমি দেখে অবাক হলাম, সেটা হচ্ছে লালচুন নুঙ্গাকে লেফট ব্যাক খেলানো, জিকসন সিং সেন্টার ব্যাকে খেলছে উইদাউট জয় গুপ্তা। ঠিক আছে, আমি ভাবলাম যে কোথাও কোচের হয়তো অন্য প্ল্যান রয়েছে, দেখা যাবে। কিন্তু কোথাও ম্যাচ যখন শুরু হলো, ম্যাচ যখন আস্তে আস্তে ম্যাচের বয়স যখন বাড়তে লাগলো, তখন বুঝলাম যে কেন নাওরেম মহেশ সিংকে শুরু থেকে ইউজ করাটা কোচের কিন্তু একদমই ক্লিক করেনি। আর সেকেন্ডলি লালচুন নুঙ্গাকে লেফট ব্যাক খেলানো, এটা কিন্তু একদমই ক্লিক করেনি। সেই জায়গায় যদি জয়গুপ্তা খেলতো সেই জায়গায় কিন্তু আরো মোটামুটি বিপিন সিং এর সাথে আরো অনেক ক্রস কিন্তু উঠতে পারতো। কিন্তু কোথাও লালচুন নুঙ্গা যেরকম স্ট্যাচারের প্লেয়ার, যেরকম স্টাইলের প্লেয়ার, সেখানে ও ফাম্বেল ছাড়া কিন্তু আর কিছু করলো না। বলা ভালো যে কোথাও বলটাকে পায়ে রেখে শুধু ব্যাক পাস, স্কোয়ার পাস এই করে কিন্তু অনেকগুলো বল নষ্ট করেছে। ইভেন এমন এমন চান্স তৈরি করে দিয়েছে এফসি গোয়ার টিমের প্লেয়ারদের, মোটামুটি আজকে কিন্তু গোল পেয়ে যেতে পারতো গোয়া। কিন্তু আজকে একমাত্র লালচুন নুঙ্গার ফাম্বেলে কিন্তু আজকে 3 পয়েন্ট নিয়ে ম্যানানো মার্কেস কিন্তু গোয়াতে ফিরে যেত। 3 নম্বর যে পয়েন্টটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আর সব থেকে বেশি কনসার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা সেলফিশ ফুটবল। এই 3টে বিষয় নিয়ে কিন্তু পরপর কথা বলছি। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি একটা ফুটেজ দিচ্ছি, ভালো করে দেখো। যখন আব্দুল রবির মতন একটা স্পিডি উইঙ্গার কি সুন্দরভাবে কিন্তু বলটাকে নাটমেক করে লালচুন নুঙ্গার পায়ের তলা দিয়ে বলটাকে গুড়িয়ে কিন্তু বেশ সুন্দর রেনিয়ান ফার্নান্ডেজকে কিন্তু বলটা কিন্তু মাইনাস করে দিয়েছিল। এই জায়গাটায় হচ্ছে লালচুন নুঙ্গার প্রথম ফাম্বেল। এই জায়গাটা যে ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো, যে জায়গাটা আমি গোল মার্ক করে দিয়েছি পুরো স্পেসটা কিন্তু ওপেন হয়ে গেছিল। খুব লাকিলি কিন্তু সেই জায়গায় আনোয়ার আলী খুব ভালো ক্লোজ ডাউন করেছিল বলে রেনিয়ার কিন্তু সেরকম একটা সুবিধা করে উঠতে পারেনি, বা বলা ভালো যে রেনিয়ার কিন্তু বলটা বাইরে মেরেছিল। না হলে এখানে কিন্তু অনায়াসে কিন্তু গোয়া লিড নিয়ে নিতে পারতো। সেকেন্ডলি যেটা আমি বললাম যে কোথাও স্কোয়ার পাস, ব্যাক পাস, এরকম যখন প্লেয়ারকে সামনের দিকে আপফ্রন্টে বল বাড়ানো দরকার, সেই জায়গায় কিন্তু বলটাকে জাস্ট পায়ের মধ্যে রেখে দিয়েছে। পায়ের মধ্যে রেখে দিয়ে ওর মধ্যে তো স্কিল তো একদমই নেই। কোথাও স্কিল না থাকার দরুন কিন্তু বলটাকে বারবার কিন্তু নষ্ট করছিল স্কোয়ার পাস আর ব্যাক পাস দিয়ে লালচুন নুঙ্গার। এটা হচ্ছে সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট, যেটা আমার চোখে আজকে ধরা পড়েছে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিকসন সিং। আমি আর একটা ফুটেজ দিচ্ছি, জায়গাটা একটু ভালো করে দেখো। জিকসনকে প্রথম কথা তো খেলায় আমি সেরকম একটা খুঁজে পাইনি। আনোয়ার আলী ছাড়া ডিফেন্সে, আনোয়ার আলী বা মোহাম্মদ রাকিব ছাড়া আমি কিন্তু ডিফেন্সে কাউকে সেরকম খুঁজে পাইনি।
ঠিক আছে, আজকে যদি আনোয়ার আলী না থাকতো এফসি গোয়া অনেক আগে কিন্তু ম্যাচটা সিল করে নিয়ে বেরিয়ে যেত। ঠিক আছে, সেই জায়গায় জিকসন সিং যেখানে বলটাকে শিল্ড করার দরকার সেই জায়গায় কিনা ডি বক্সের মধ্যে ওরকম একটা স্লাইড করতে গেছিল। আই থিঙ্ক ওটা বরিস সিং ছিল, আমার মনে পড়ছে না এই মুহূর্তে কে ছিল, মেবি বরিস সিং ছিল। সেই জায়গাটায় কিন্তু শট নিয়েছিল, কিন্তু প্রভসুখান সিং গিল ছিল বলে গোলটা কিন্তু হয়নি। প্রভসুখানের বুকে লাগে বলটা। একটা সেন্টার ব্যাক হয়ে তুমি যেখানে গোলকিপারের আগে লাস্ট ডিফেন্ডার, ইউ আর দ্য লাস্ট ওয়ান, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ওরকম একটা ফাম্বেল করছো, গোলমুখ পুরো তো ওপেন হয়ে গেছিল। জিকসন তো বসে পড়েছে পুরো ওখানটা স্লাইড করার উদ্দেশ্য নিয়ে, ওখানটা জাস্ট বসে পড়েছে। প্রভসুখান না থাকলে বা কোথাও আমি এটাও বলবো যে বরিস যদি এদিক ওদিক শটটা একটু নিত, ডান দিক বাদিক ঘেসে যদি নিত, তাহলে ওখানে প্রভসুখান আরো কিছু করার থাকতো না, এটা কিন্তু গোল ছিল। আর জিকসন সিংকে তো সারা ম্যাচে আমি কোথাও আর খুঁজে পাইনি সেরকম। কোথাও আনোয়ারের ব্যাকআপ হিসাবে আনোয়ারকে যে সাহায্য করার ব্যাপারটা, সেটাও কিন্তু আমি জিকসনের মধ্যে থেকে দেখিনি। তারপরে হচ্ছে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাওরেম মাহেশ। নাওরেম মাহেশ কিন্তু ফুললি ফিট একদমই আজকে ছিল না। মোটামুটি যখনই ম্যাচের বয়স মানে হাফ টাইম, আমি বলবো হাফ টাইম অবধি কিন্তু গিয়ে আমরা দেখছি মহেশকে বেশ খুব বাজেভাবে কিন্তু হাঁপাতে, আমি জানি না কেন কোচ এই জায়গায় এই রিস্কটা নিল। হয়তো এটাও হতে পারে যে কোথাও নাওরেম মাহেশ যদি ম্যাচ ফিট না থাকে, নাওরেম মাহেশকে যদি শুরু থেকে ইউজ না করতে হয়, তাহলে কিন্তু ফোর্সফুলি কিন্তু সেই নন্দা কুমারকে কিন্তু কোচকে নামাতে হবে। হয়তো এই জায়গাটা হয়তো চিন্তা করে কিন্তু মহেশকে নামানো, কিন্তু আমি কোথাও বলবো যে কোথাও মহেশকে নামানোটা খুব বড় কিন্তু রিস্কি চয়েস হয়ে যেতে পারতো, হয়নি সেটা অন্য বিষয়। কিন্তু একটা আনফিট প্লেয়ারকে বারবার তুমি যদি ওরকম 60, 70, 80 মিনিটসের মতন খেলাও, আরো চোটটা তার বাড়তে পারে। আর লাস্ট যেটা সব থেকে বড় কনসার্নিং পার্ট, সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা। মিগুয়েল আমি জানি না কেন আগের ম্যাচেও আমি কিছুটা ঝলক দেখতে পেয়েছিলাম, কিছুটা ঝলক দেখতে পারলেও আজকে আমি দেখছি কোথাও পুরোপুরি সেলফিশ ফুটবল কিন্তু মিগুয়েল আজকে খেলে গেছে। যেখানে তুমি তোমার টিমের অ্যাটাকের চালক, তুমি একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের জোনে তুমি খেলছো, অ্যাটাকিং মিডিও জোন, তোমার পায়ে ক্রিয়েটিভিটি আছে, তোমার পায়ে স্কিল রয়েছে, সবকিছু রয়েছে, বল কন্ট্রোল এবিলিটি, অ্যাক্সিলারেশন, স্পিড সবকিছু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি সেলফিশ ফুটবল খেলো, তোমার কিন্তু সাপ্লাই জোনটা পুরো বন্ধ হয়ে যাবে। আর সেখানেই কোথাও এফসি গোয়ার দুটো ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান আর পল মোরেনো, সে কিন্তু খুব ভালোভাবে জানতো যে কোথাও এই যে প্লেয়ারটা যে অ্যাকচুয়ালি কোথাও ডেঞ্জারাস হয়ে উঠতে পারতো তাদের জন্য, সে কিন্তু বলটা সাপ্লাই করছে না তার স্ট্রাইকারকে বা তার ডান দিক বাদিকে, সবসময় কিন্তু নিজে শট নিতে যাচ্ছে। এরা এমন এমন বাজে বাজে শট নিয়েছে, এই শটে না কোনো ধার আছে না কোনো ভার আছে। কিছু কিছু ফ্রি কিক এরকমও নিয়েছে যে কখনো কখনো এরকম মনে হচ্ছে এই বুঝি গোল হয়ে গেল। ঠিক আছে, ওরকম জোর হলে 2 থেকে 3টের মতন ওরকম শট নিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মিগুয়েল যে শটগুলো নিয়েছে সেগুলো কিন্তু জাস্ট ওয়েস্ট হয়েছে। আর আরেকজনকে যাকে নিয়ে কথা বলবো এটা খুব বলা দরকার, সেটা হচ্ছে পিভি বিষ্ণু। প্লেয়ারটা কিন্তু যথেষ্ট প্রমিস কিন্তু দিয়ে শুরু করেছিল তার কেরিয়ারটা। ঠিক আছে, কোথাও যত দিন যাচ্ছে, যত ম্যাচের পর ম্যাচ যাচ্ছে, যত বিষ্ণুকে দেখছি, বিষ্ণু কিন্তু তার প্রাইম টাইম থেকে বহু দূরে কিন্তু সরে গেছে। এই বিষ্ণু কিন্তু আমরা যে পিভি বিষ্ণুকে চিনতাম, যে কোথাও কাম কম্পোজড একটা এত সুন্দর একটা ব্রিলিয়ান্ট ইয়াং ফুটবলার ইস্ট বেঙ্গল পেয়েছিল অনেকগুলো বছর পর, সেই জিনিসটা কিন্তু পিভি বিষ্ণুর মধ্যে থেকে হারিয়ে গেছে। আজকে কিছু কিছু ওর ডিসিশন মেকিং আমি দেখলাম, যেখানে খুব সুন্দর কিন্তু আনোয়ার আলী দুখানাই কিন্তু পাস পিভি বিষ্ণুকে দিয়েছিল, দুখানা খুব সুন্দর কিন্তু শট নিয়েছিল, যেই শটটা কিন্তু মানে তেকাটির মধ্যে ছিল না, উল্টে সাইড বাড়ে গিয়ে লেগেছিল। ঠিক আছে, তো কোথাও এই যে ডিসিশন মেকিং এ যে প্রবলেম পিভি বিষ্ণুর দেখা যাচ্ছে, সেটা এই সিজনের শুরু থেকে। আমি কিন্তু অনেকগুলো ভিডিও আগে কিন্তু পিভি বিষ্ণুকে নিয়ে কথা বলেছিলাম, আবার কিন্তু পিভি বিষ্ণুকে নিয়ে কথা বলছি, যে কোথাও এইরকমই যদি দিনের পর দিন চলতে থাকে, হয়তো এই সিজনটা হয়তো ইস্ট বেঙ্গল ক্লাব দেখবে, নেক্সট সিজন কিন্তু পিভি বিষ্ণু রিপ্লেসমেন্ট আনতে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু দ্বিধাবোধটুকু করবে না। তো কোথাও পিভি বিষ্ণুর এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে কোথাও আমি কিন্তু আর সেই ইয়াং কন্ডিশনওয়ালা প্লেয়ার নেই, আমার কাঁধে কিন্তু এখন কিছুটা বোঝা কিন্তু চলে এসছে টিমের। আমাকে কিন্তু সেই জিনিসটা বুঝতে হবে, আমাকে কিন্তু সেই বোঝাটা টানতে হবে। কোচ যখন আমার উপর ভরসা দেখাচ্ছে, ম্যানেজমেন্ট যখন আমার উপর ভরসা দেখাচ্ছে, আমি সেই ভরসার যোগ্যটা হয়ে উঠবো। কোথাও এই জিনিসটা যতদিন না পর্যন্ত আসবে, ততদিন কিন্তু পিভি বিষ্ণুর আই ডোন্ট নো মানে ফিউচার কি হবে আমি এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু যেইভাবে পিভি বিষ্ণু ফাম্বেল করছে ম্যাচের পর ম্যাচ, খুব এইভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা
একটা আরেকটা উজ্জ্বল নক্ষত্রকে কিন্তু আমরা হারাতে চলেছি। যাই হোক, এরপরেও অস্কার ব্রুজন অনেক রকম কিন্তু এক্সকিউজ তৈরি করে রাখবে, আমার কাছে এই প্লেয়ার ছিল না, ওই প্লেয়ার ছিল না, রমজান মাস চলছে, কত রকম এক্সকিউজ আমরা প্রি ম্যাচ কনফারেন্সেও শুনেছি, হয়তো পোস্ট ম্যাচ কনফারেন্সেও শুনবো, বা নেক্সট ম্যাচ যেটা আছে নেক্সট ম্যাচের প্রি ম্যাচ কনফারেন্সেও কিন্তু আমরা সেম গল্প কিন্তু শুনতে চলেছি। কোথাও রমজান মাসে এরকম শিডিউল ফেলাটা ঠিক না, যেটা আজকে কিন্তু বলেছে। যাই হোক, এক্সকিউজ তো নিয়ে মানে উনি চলছে, উনি কোথাও কথার দরুন বা কোথাও সোশ্যাল মিডিয়ায় উনি কিন্তু নিজেকে কোথাও তুলে ধরতে চাইছে, রেদার দেন বলা ভালো যে মানে ম্যাচে যা যা জিনিসগুলো হচ্ছে, যেসব নেগেটিভ পয়েন্টগুলো উনি বারবার করে দেখাচ্ছে ম্যাচের পর ম্যাচ, সেইগুলো ঢাকা দেওয়ার জন্য কোথাও নিজের সামনে এই সব জিনিস কিন্তু ঢাল হিসাবে ধরে রাখছে। কোথাও এই জিনিস কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থক বা ফুটবল লাভার কিন্তু এই জিনিসটাকে কিন্তু একদম সহ্য করবে না। এটা একটা ম্যাচ, দুটো ম্যাচ, তিনটে ম্যাচ, কার্লোস কোয়াদ্রাতকে যেরকম ম্যাজিশিয়ানের তকমা থেকে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছিল, মাত্র 3টে ম্যাচ লেগেছিল কিন্তু তাকে। অস্কার ব্রুজনেরও কিন্তু সেই পরিণতি হতে মাত্র 3টে ম্যাচই কিন্তু লাগবে। ঠিক আছে, তো ব্যাস অনেক কিছু বলে ফেললাম, আশা করি সব জিনিসই পুরো কভার করতে পারলাম। তোমাদের কেমন লাগলো, তোমাদের কি মতামত এই ম্যাচটাকে নিয়ে রিগার্ডিং অল দিস থিংস, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।